এই সেই সার্স-কোভ-2 সার্স-কোভ-2 করোনা ভাইরাস পরিবারের সদস্য। এই ভাইরাসটিকে তার গোলাকার শরীরের চারপাশের ক্রাউনের মতো দেখতে স্পাইক বা সরু লম্বা অংশের মাধ্যমে চিহ্নিত করা যায়। করোনা ভাইরাস একটি ছোঁয়াচে ভাইরাস যা প্রাথমিকভাবে সংক্রমিত হওয়ার পর গলা ও ফুসফুসকে আক্রমণ করে। বাস্তবিকভাবে মানব শরীরে কি ঘটে যখন কেউ করোনা ভাইরাসে সংক্রমিত হয়? কি এমন ঘটনা ঘটে যার কারণে সংক্রমণের পর আক্রান্ত ব্যক্তির নিউমোনিয়া হয় এবং কিভাবে ভ্যাকসিন কাজ করে সে সম্পর্কে জানি চলুন। করোনা ভাইরাস বংশবৃদ্ধির জন্য শরীরের সক্রিয় কোষকে সংক্রমিত করে। চলুন বিষয়টা আরো স্পষ্ট হওয়া যাক। করোনা ভাইরাসের অভ্যন্তরে থাকে জেনেটিক বৈশিষ্ট্য যার মাধ্যমে সংক্রমণের পর ভাইরাসটি আরো বেশি অনুলিপি প্রস্তুত করতে পারে। ভাইরাসের জেনেটিক বৈশিষ্ট্য সম্বলিত আরএনএ-কে সুরক্ষার জন্য চারপাশে থাকে প্রোটিনের শেল তাকে আবদ্ধ করে রাখে এবং ভাইরাসটিকে সুরক্ষা দিয়ে থাকে। মানব শরীরে সুস্থ কোষের মেমব্রেনের সাথে সংযুক্ত হওয়ার জন্য ভাইরাসের বাইরের দিকের মোড়ক বা খামটি সংক্রমণ ঘটাতে সহায়তা করে। বদ্ধ তালা খুলতে চাবি যেমন কাজ করে ঠিক তেমন ভাবে ইনফ্লুয়েঞ্জা ও করোনা ভাইরাসের সূচল স্পাইকগুলো কোষের অভ্যন্তরে প্রবেশে চাবির মতো কাজ করে থাকে। এই প্রক্রিয়ায় ভাইরাসটি অভ্যন্তরে প্রবেশ করে নতুন ভাইরাসের কপি করার প্রক্রিয়া শুরু করে দেয়। এরপর আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি, এমনকি কথার মাধ্যমে নির্গত লালা বা ক্ষুদ্র জৈবিক কণা ভাইরাসটিকে বহন করে অন্যের মুখ বা নাকের মাধ্যমে পুনরায় সংক্রমণ ঘটাতে থাকে। দেহের অভ্যন্তরে প্রবেশের পর ভাইরাসটি নাক, মুখ ও গলার কোষের রিসিপ্টরের মাধ্যমে সুস্থ কোষের অভ্যন্তরে চলে যায়। আর এভাবেই ভাইরাসটি কোষকে সংক্রমিত করে। সাধারণ ফ্লু ভাইরাসে কোষের মেমব্রেন বা ঝিল্লি থেকে কোষের নিউক্লিয়াস পর্যন্ত স্থানে ঘোরাঘুরি করে, আর সেখানেই থাকে জেনেটিক ম্যাটেরিয়ালস। অন্যদিকে করোনা ভাইরাস কোষের নিউক্লিয়াসে প্রবেশ করে না, এটা সরাসরি আকৃষ্ট কোষের একটা অংশ যেটাকে রাইবোজোম বলে সেখানে প্রবেশ করে। আর এই রাইবোজোমকে ব্যবহার করে ভাইরাস তার জেনেটিক ইনফরমেশন অনুযায়ী প্রোটিন তৈরি করে। এরপর কোষের মধ্যে থাকা প্যাকেজিং ইনস্ট্রাকশন সূচল স্পাইক বা প্রোটিনটিকে ভেসিকেল পর্যন্ত নিয়ে যায়, যেখানে সেটা কোষের বাইরের দিকের স্তরের ঝিল্লির সাথে সংযুক্ত হয়। ভাইরাসের সবগুলো অংশ একত্রিত হওয়ার জন্য সেল মেমব্রেন বা ঝিল্লির নিচের দিকের স্তরে একত্রিত হয়। এরপর সবগুলো অংশ একত্রিত হয়ে সৃষ্টি করে নতুন ভাইরাস। সংক্রমণের এই পর্যায়ে ভাইরাসটি দেহের সর্বত্র ছড়িয়ে থাকে। দেখা যাক কিভাবে পরবর্তীতে এই ভাইরাস নিউমোনিয়ার সৃষ্টি করে। এই জন্য আমাদের একটু ঘুরে আসতে হবে ফুসফুস থেকে। ফুসফুস, প্রত্যেক ফুসফুসে আলাদা আলাদা অংশ থাকে, আর এই অংশকে বলা হয় লুপস। যখন আমরা শ্বাস নেই তখন বাতাস আমাদের শ্বাসনালী দিয়ে মুক্তভাবে চলাচল করে। এরপর ব্রঙ্কি নামক বৃহৎ টিউবগুলোর মাধ্যমে ব্রঙ্কিওলস নামক ছোট টিউব হয়ে শেষ পর্যন্ত আলভিওলি নামের একটি ছোট্ট থলিতে যেয়ে পৌঁছে। আমাদের শ্বাসনালী ও আলভিওলি নমনীয় এবং সম্প্রসারণশীল। আমরা যখন শ্বাস নিই তখন সে থলি ছোট্ট বেলুনের মতো প্রসারিত হয়। আলভিওলির চারপাশে ক্যাপিলারিস নামক কৌশিক রক্তজালিকা থাকে। শ্বাস প্রশ্বাসের বাতাস থেকে ক্যাপিলারিসের মাধ্যমে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড সঞ্চালিত হয়। শ্বাস প্রশ্বাসের সাথে বিভিন্ন রকমের অপ্রয়োজনীয় উপাদান, ধুলা, বালি ও জীবাণু প্রবেশ করে এবং শ্বাসনালী, ব্রঙ্কি ও ব্রঙ্কিওলসে যেয়ে জমা হয়ে পরবর্তীতে কফ বা শ্লেষ্মায় পরিণত হয়। সুস্থ শরীরে চুলের মতো দেখতে সিলিয়া নলসমূহ শ্বাসনালী থেকে অবিরাম শ্লেষ্মা এবং জীবাণুগুলোকে স্থানান্তরিত করে কাশির মাধ্যমে দেহের বাইরে বের করে দেয়। কোনো রোগ জীবাণু যখন এই প্রক্রিয়ায় উতরে আলভিওলি থলি পর্যন্ত পৌঁছে যেতে সক্ষম হয় তখন দেহের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কার্যকরী হয়ে জীবাণু ধ্বংস করে। অন্যদিকে করোনা ভাইরাস দ্বারা সংক্রমণের পর আক্রান্ত ব্যক্তির ইমিউন সিস্টেম যদি দুর্বল হয় তবে ভাইরাসটি সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ব্রঙ্কিওলস এবং আলভিওলিতে ব্যাপক আক্রমণ করে, যার দরুন আলভিওলি থলি তরল ফ্লুইড দ্বারা পূর্ণ হয়ে যায়। ফলশ্রুতিতে ফুসফুসে অক্সিজেন সঞ্চালিত হতে পারে না এবং নিউমোনিয়ার সৃষ্টি হয়। নিউমোনিয়ার কারণে শ্বাস প্রশ্বাসে বাধা, বুকে ব্যথা, কাশি, জ্বর, দ্বিধা ও ঘোর, মাথা ব্যথা, শরীর ব্যথা, অবসাদ এছাড়াও নানা রকমের শারীরিক জটিলতার সৃষ্টি হতে পারে। সমস্যা এত জটিল হতে পারে যে আক্রান্ত ব্যক্তি একটা সময়ে আর স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারেন না। ঠিক তখনই তাকে ভেন্টিলেটর মেশিনের মাধ্যমে কৃত্রিমভাবে অক্সিজেন সরবরাহ করে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখা হয়।
যখন করোনা ভাইরাস পুরো বিশ্বে এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে, তখন এর প্রতিষেধক বা ভ্যাকসিন তৈরিতে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা তৎপর হয়ে উঠেছেন। এদিকে বিজ্ঞানীদের একটা অংশ মনে করেন যে করোনা ভাইরাস পরিবারের অন্যান্য ফ্লুর মতো কোভিড-19 থেকে সুস্থ হওয়া ব্যক্তির শরীরের অ্যান্টিবডির জন্য স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় আক্রান্ত হওয়ার সুযোগ কম। তবে এই ধারণা প্রতিষ্ঠিত হতে আরও বেশ কিছু গবেষণা ও পর্যবেক্ষণ প্রয়োজন। কোনো ভ্যাকসিন প্রস্তুত করার পূর্বে ভ্যাকসিনটির বিভিন্ন রকম পরীক্ষামূলক প্রয়োগ করা প্রয়োজন হয়, অন্যথায় হিতে বিপরীত হতে পারে। মানবদেহে প্রবেশিত ভ্যাকসিনটি আসলে ভাইরাস থেকে প্রস্তুত করা হয়। ভাইরাসের শরীরের একটা অংশ বা সংক্রমণ ঘটাতে পারবে না, তবে ইমিউন সিস্টেমকে সক্রিয় করতে পারে তেমন ভাইরাস নিয়ে ভ্যাকসিন প্রস্তুত করা হয়। ভ্যাকসিনটা তখন মানবদেহের ইমিউন সিস্টেমের প্রশিক্ষক হিসেবে কাজ করে। পরবর্তীতে নির্দিষ্ট ভাইরাস শরীরে প্রবেশ করা মাত্র অ্যান্টিবডি নিজে ভাইরাসটির সাথে সংযুক্ত হয়ে যায়, যার ফলে ভাইরাসটি নতুন করে অনুলিপি প্রস্তুত করতে ব্যর্থ হয়। ভাইরাসের সাথে সংযুক্ত হওয়া অ্যান্টিবডির মাধ্যমে শরীরের ইমিউন সিস্টেম ভাইরাসটিকে গ্রাস করে ধ্বংস করে দেয়। একটি ভ্যাকসিন কতটুকু নিরাপদ তা জানতে গবেষকদের অনেক পরীক্ষার প্রয়োজন হয়। আর ভ্যাকসিন তৈরির কাজ যদি বৈশ্বিক মহামারীর মধ্যে দ্রুত করতে হয়, তবে তা হয় সময়ের বিরুদ্ধে যুদ্ধ করার মতো। ভ্যাকসিন তৈরির প্রতিটা পর্যায় সম্পন্ন হতে মাসের পর মাস সময় প্রয়োজন হয়। ইতিপূর্বে ইবোলার ভ্যাকসিন প্রস্তুতে 5 বছর সময় লেগেছিল। আশা করা যাচ্ছে অতীতের সব রেকর্ড ভেঙে এবার 12 থেকে 18 মাসের মধ্যেই করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রস্তুত করা সম্ভব হবে। বিশ্বের জন্য ঝুঁকিপূর্ণ এই 12 থেকে 18 মাস সময়টুকু ভাইরাসের সংস্পর্শ এড়িয়ে চলা ছাড়া ভিন্ন কোনো পথ খোলা নেই। যদি পারেন সময়টুকু বাড়িতেই থাকুন, নিরাপদে থাকুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। হাত ও নিজেকে পরিষ্কার রাখুন এবং আল্লাহর দরবারে প্রার্থনা করুন। এই ভিডিওটি নিউক্লিয়াস মেডিকেল মিডিয়া এবং হোয়াট ইফ চ্যানেলের যৌথ কোলাবোরেশনে প্রস্তুত করা হয়েছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।